আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি 2024-এ মুক্তিপ্রাপ্ত একটি তামিল মুভির গল্প। এই গল্পটির শেষে আমাদের জীবনে একটা চরম শিক্ষা দেবে। তাই দেরি না করে আসুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরু হয় 2005 সাল দিয়ে। আমরা মাল্লিকে দেখি। সকাল হয়ে সূর্য উঠে গেছে, তবুও সে বিছানায় ঘুমিয়েছিল। আর তখন ঘরের বাইরে মাইকে মন্দির থেকে আরতির শব্দ ভেসে আসছিল। মল্লি তখন বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে আর খুঁটি থেকে মাইক খুলে ছুঁড়ে ফেলে দেয়। বাড়িতে ফিরলে তার মা বলে, আমার বাড়িটার অবস্থা খুব খারাপ, বৃষ্টি হলে ভেঙে যাবে। মাল্লি বলে, ভাঙেনি তো। তারপর সে তৈরি হয়ে কাজে চলে যায়। পথে কিছু বাচ্চা ছেলে এতিমদের জন্য চাঁদা তুলছিল। তারা মাল্লিকে থামিয়ে দান চাইলে মাল্লি তাদের বাক্সই কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। মাল্লি মূলত বস্তা সেলাইয়ের কাজ করত। সে সারাদিন কাজ করার পর সন্ধ্যায় তার বসার জায়গায় যায়। এরপরও কাছে থেকে এতিমদের যে দান বাক্স কেড়ে নিয়েছিল সেটা থেকে টাকা বের করে বোতল কিনে আর সে একাই টেবিলে বসে খাওয়া শুরু করে। মল্লি কারোর সাথে কথা বলে না। সে চুপচাপ টেবিলে বসে মদ খেতে শুরু করে। কিছুক্ষণ পরে মাল্লির বাথরুম চাপলে বাথরুমে চলে যায়। তারপর কিছু ছেলে এসে তার টেবিলে বসে। মাল্লি ফিরে এসে দেখে সে ছেলেরা তার টেবিলে বসে আছে। মাল্লি তখন তাদেরকে ভালোভাবে উঠতে বলে, কারণ সে আরও মদ খেতে চায়, কিন্তু তারা তাতে রাজি হয় না। তারপর তাদের সাথে বেশ ভালো রকমের কথা কাটাকাটি শুরু হয়। আর তাতে কাজ না হলে মাল্লি তাদের আচ্ছা করে পেটাই করে। আর এটা দেখে দোকানের মালিক সবাইকে বের করে দেয়। মাল্লি ওখান থেকে বেরিয়ে এসে তার বাইক স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সে এতটাই মত্ত ছিল যে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু মাল্লি কিভাবে এত বড় মাতাল হলো, আর তার জীবনটাই বা কেন এমন হলো? সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখানো হয় 1985 সালের ঘটনা, যখন মাল্লি হাই স্কুলের পুরো জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। মাল্লির বাবা সত্যনারায়ণ খবরের কাগজে মাল্লির ছবি দেখে খুবই খুশি হন। মাল্লিও তার বাবাকে অনেক ভালোবাসতেন, কিন্তু মাল্লির বাবা অন্য একজন মহিলাকে বিয়ে করে, আর সেই মহিলার থেকে তার একটি ছেলেও ছিল। একদিন সত্যনারায়ণ তার দ্বিতীয় বউকে নিয়ে তাদের বাড়িতে আসে, কিন্তু মাল্লির দাদু ওই মহিলা এবং শিশুটিকে নিতে চায় না। আর দাদু সত্যনারায়ণকে বলে, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে ওই মহিলাটিকে ছেড়ে দিতে হবে। তখন সত্যনারায়ণ তার প্রথম স্ত্রী এবং মাল্লিকাকে তার দাদুর কাছে রেখে দ্বিতীয় বউ বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। মাল্লি তার বাবাকে তার পৃথিবী মনে করত, কিন্তু আজ থেকে এখন সে মেনে নেয় যে তার বাবা আর এই পৃথিবীতে নেই, সে মারা গেছে, এবং সে তার বাবার সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে। মাল্লির বাবার ওপর মাল্লির রাগ দিন দিন বাড়তেই থাকে। এমনও একদিন মাল্লি তার বন্ধুদের সাথে স্কুলে সিগারেট খেতে গিয়ে ধরা পড়ে যায়। তখন প্রিন্সিপাল তাদের সবাইকে ওয়ার্নিং দেয় আর মাল্লিকে বলেন, আগামীকাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে। মাল্লি এই কথা শুনে রেগে গিয়ে প্রিন্সিপালকে বলে যে, আপনি যা বলার আমাকে বলুন, আমার বাবা নেই। মাল্লির এই তেজ দেখে প্রিন্সিপাল তাকে স্কুল থেকে বের করে দেয়। এরপর মাল্লি পড়াশোনা ছেড়ে দিয়ে সারাদিন বাউন্ডারির মতো ঘুরে বেড়াতে শুরু করে, মদ জুয়া খেলা এইসব শুরু করে দেয়। মাল্লির মা তার ছেলের এই অবস্থা দেখে তার খুব খারাপ লাগলেও সে কিছুই বলতে পারে না। পাড়ার একটি মেয়ে রাজ্জাম, যে মাল্লিকে কাকা বলে ডাকে, সে সবসময় মাল্লির যত্ন নেয়। এই রাজ্জাম মাল্লিও তার মাকে একদম নিজের মতো আপন ভাবে আর সবসময় এদের সংস্পর্শেই থাকে। এভাবেই 10 বছর কেটে যায়। মাল্লি বড় হয়ে যায়, কিন্তু তার অভ্যাস বদলায় না। এখনও সে ছোটোখাটো বিষয়ে রেগে যায়, যাকে তাকে মারধর করে। একদিন মাল্লি তার ট্রাক্টর নিয়ে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। এমন সময় সামনের ছাগলের পাল পড়লে সে ইচ্ছাকৃত 2টি ছাগল মেরে ফেলে। ছাগলের মালিক যখন বিচার বসায় তখন সেখানে মাল্লির বাবাও উপস্থিত ছিল। তার বাবা বলতে থাকে, মারা গেছে ঠিক আছে, আমি টাকা দিয়ে দেব। তখন মাল্লি বলে ওঠে, ছাগল রাস্তার ওপর চড়ানোর জন্য নয়, বাড়িতে রাখো। এই বলে তার বাবার সামনে সিগারেট ধরিয়ে সেখান থেকে চলে যায়। তার এই বেয়াদবি দেখে গ্রামবাসী আর তার বাবা অবাক হয়ে যায়, কারণ তার ছেলে তো এরকম ছিল না। সে অনেক মেধাবী আর ভদ্র একজন ছেলে ছিল। আর এভাবেই মাল্লি বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। মদ জুয়া তাড়ি কোনো কিছুই বাদ রাখে না, ইভেন মেয়েবাজও করে। আর অন্যদিকে গ্রামে বস্তা সেলাইয়ের কাজ করতে থাকে। ওদের ব্যবসার একটি কমিটি আছে, আর গণপতি রাজু হলো ওই কমিটির সভাপতি। কমিটির সদস্যদের মধ্যে কে কোন এলাকায় ব্যবসা করবে আর কে ব্যবসা করবে না সবই রাজু ঠিক করে। রাজু আজ তার গোডাউনে আসে, কারণ আজ সে কমিটির সদস্যদের একটি মিটিং ডেকেছিল। মিটিংয়ে সে তার খাস লোকদের মধ্যে ব্যবসা করার জন্য এলাকা ভাগ করে দেয়। তখন শেখর নামের একজন ছেলে তার কাছে আসে। আসলে রাজু তার নাম তালিকায় রাখেনি, কিন্তু শেখরের টাকার প্রয়োজন ছিল, কারণ তার মেয়ের অপারেশন করাতে হবে। তাই সে রাজুর কাছে ব্যবসা করার জন্য কিছু এলাকা দিতে বলে।
কিন্তু রাজু বলে যে এবার ছেড়ে দাও, পরের বছর দেখা যাবে। বেচারা শেখর রাজুর ভয়ে কিছুই বলতে পারে না। এদিকে মাল্লি বিকেলে বাড়ি ফিরে আসে। তখন সত্যনারায়ণ বাড়ির বাইরেই বসেছিল। মাল্লির মা তাকে বলে যে তোমার বাবা তোমার জন্য জমি কিনতে চান। কিন্তু মাল্লি এখনও তার বাবাকে দেখতে পারত না। মাল্লি বলে যে সে তোমার স্বামী, তাই আমি তাকে বসতে দিয়েছি, না হলে তাকে আমি তাড়িয়ে দিতাম। সত্যনারায়ণও বুঝতে পারে যে আজও মাল্লি তাকে ক্ষমা করেনি এবং সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুদিন পর একটি পরিবার রাজ্জামকে দেখতে আসে। তারা দুজনেই একে অপরকে পছন্দ করে। তাদের বিয়ের প্রস্তুতিও শুরু হয়। বিয়ের দিন মাল্লি বিয়েবাড়ির লোকদের খাবার খাওয়াচ্ছিল, আর তখনই এক সুন্দরী মেয়ে কাবেরীকে দেখে। মেয়েটি বরের পক্ষ থেকে এসেছিল। মল্লি সবার পাতাতে লাড্ডু দিয়ে যাচ্ছিল, আর দিতে দিতে দেখে কাবেরীর পাতায় পানি। মাল্লি তখন ওই লাড্ডু পাশের কলার পাতাতে রেখে চলে যায়। আর নায়িকা তখন ডাক দিয়ে ওঠে, এই ছেলে, তুমি আমাকে লাড্ডু দেবে না? তখন মাল্লি বিরক্ত ভাব দেখিয়ে একরোখা কণ্ঠে সে বলে, পাতাতে যে পানি আছে সেটা কি চোখে পড়ে না? পাশে লাড্ডু দিয়েছি, সেখান থেকে নিলেই তো হয়, না মুখের মধ্যে তুলে খাওয়াতে হবে? এই বলে সেখান থেকে চলে যায়। আর কাবেরী কিছুটা অবাক হয়ে যায়। পরের দিন মাল্লি তার ট্রাক্টর নিয়ে কলেজের দিকে যাচ্ছিল। সেখানে সে কাবেরীকে দেখতে পায়। আজ কাবেরীর পরীক্ষা ছিল। মাল্লি লক্ষ্য করে যে সে কিছু একটা নিয়ে ভয় পাচ্ছিল। মাল্লি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি ঠিকমতো পড়াশোনা করনি, তুমি এত ভয় পাচ্ছ কেন? কাবেরী বলে যে আজ আমার পরীক্ষা, আমি ভুলেই গেছিলাম। মাথা ধুয়ে স্নান করায় তার যা মনে ছিল তা সব জলে ভেসে গেছে। তারপর শঙ্কর নামে একটি ছেলে সেখানে আসে। সেও পরীক্ষা দিতে যাচ্ছিল। শঙ্কর তার কলারে একটি নকল লুকিয়ে রেখেছিল। মাল্লি তার নকলটি বের করে শঙ্করকে বলে যে পরীক্ষায় একেও সাহায্য করবি, কিন্তু কাবেরী নকল নিতে অস্বীকার করে। তারপর সে পরীক্ষা দিতে চলে যায়। এরপর দুপুরের খাবারের সময় হয়ে যায়। মাল্লিও খেতে যায়। সে তার টিফিন খুলে দেখে যে তার মা তার জন্য সবজি প্যাক করে দিয়েছে। মাল্লি এটা দেখে রেগে গিয়ে খাবার ফেলে দেয়। আর তখন কাবেরী দেখে সেটা মনে করে যে টিফিন হাত থেকে পড়ে গেছে। কাবেরী তখন তার টিফিন নিয়ে মাল্লির কাছে যায় এবং তাকে খেতে দেয়। মাল্লি তখন টিফিন নিয়েই কিছু না বলেই খাবার খেতে শুরু করে দেয়। কাবেরী তখন জিজ্ঞেস করে, তোমার এত ক্ষুধা লেগেছে, তাহলে খাবার একটু যত্ন করে রাখা উচিত ছিল না? দেখো সব খাবার পড়ে গেছে। মাল্লি তখন বলে ওঠে যে আমার খাবার পড়ে যায়নি, আমি ইচ্ছে করেই ফেলে দিয়েছি, কারণ আমার মা মনে করে যে আমি সারাদিন এই ঘাস ভুসি খেয়েই থাকবো। আজকে বাড়িতে যাই, তারপর মাকেও দেখছি। এই কথা শুনে কাবেরী তাকে বলে যে তিনি একজন মা, তার সন্তানকে ক্ষুধার্ত রাখতে পারেন না, তাই তিনি ঘরের যা ছিল তাই তাকে দিয়েছেন। কেন জানি কাবেরীর এই কথা মাল্লির ওপর খুব ভালোভাবে ইফেক্ট করে। সন্ধ্যাবেলায় মাল্লি তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে অনেক বছর পর প্রথমবারের মতো মাল্লি তার মাকে খাবার দেওয়ার জন্য বলে। আর এই কথা শুনে মাল্লির মায়ের চোখে জল চলে আসে। মাল্লির মা মাল্লির জন্য খাবার বের করেন। অনেক বছর পর তার সামনে বসে খাচ্ছে মাল্লি। কিন্তু মাল্লি এখন কবরীর প্রেমে পড়ে গেছে। পরের দিন মাল্লি রাজ্জমের বাড়িতে যায়, কারণ মাল্লি কাবেরীকে প্রথমবার রাজ্জমের বিয়েতেই দেখেছিল। রাজ্জমকে কাবেরী সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু রাজ্জমের স্বামী তাকে বলে যে কাবেরী তোমার জন্য উপযুক্ত নয়। তার মা কলকাতা থেকে এসেছিলেন এবং কাবেরীও কলকাতায় গিয়ে সেখানে বিয়ে করে সেটেল হতে চায়। তার স্বপ্ন হলো বড় বড়, আর তুমি এখানে বস্তা সেলাইয়ের কারখানায় কাজ করো। কিন্তু মাল্লি তার কথার কোনো গুরুত্ব না দিয়ে সরাসরি কাবেরীর কাছে চলে যায় আর কাবেরীকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। মাল্লি কাবেরীকে বলে যে আমি মদ খাই, সিগারেট খাই, মেয়েদের কাছেও যাই, কিন্তু তুমি যদি বলো আমি এই সব তোমার জন্য ছেড়ে দেব। কাবেরী অবাক হয়ে বলে যে তুমি আমাকে এগুলো কেন বলছো? মাল্লি তখন বলে আমাদের বিয়ের পরে বাইরে থেকে এগুলো যদি তুমি শোনো তাহলে তো তোমার খারাপ লাগবে। আমি চাই না আমাদের মধ্যে কোনো ঝগড়া হোক, তাই আমি আগে থেকেই এসব বলে দিচ্ছি। আর হ্যাঁ, আমার মা অনেকবার আমাকে এইসব নিষেধ করেছে, কিন্তু আমার মাথায় ঢোকেনি। কিন্তু তুমি যদি বলো আমি সব বদ অভ্যাস ছেড়ে দেব। কাবেরীকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর মাল্লি সেখান থেকে চলে যায়। কিন্তু কাবেরীর বান্ধবী জিজ্ঞেস করে কি বলে গেল মাল্লি? কাবেরী বলে আমাকে বিয়ের প্রস্তাব দিল। তখন তার বন্ধু আর কাবেরী দুজনেই হতবাক হয়ে যায়। তারা মাল্লি সম্পর্কে সবকিছু জানতো। তারা জানতো যে ঘোরাঘুরি করা, মানুষকে মারধর করা, এই সবই কাজ ছিল মল্লির। তার বন্ধু তাকে বলে যে ওকে যেন না করিস না, ও কিন্তু ডেঞ্জারাস। দেখিসনি মেলার মধ্যে কি গন্ডগোলটাই না করলো। আর কয়েকদিন পর তো তুই চলেই যাবি, এই কয়েকদিন সহ্য কর। পরীক্ষা আর 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো না কোনোভাবে সামলে নে। আর এই বিষয়ে তোর বাবাকেও কিছু বলিস না। তখন কাবেরী বলে আচ্ছা ঠিক আছে। এরপর মাল্লি কাবেরীর উত্তরের আশায় পিছন পিছন ঘুরতে থাকে, কিন্তু কাবেরী তাকে অ্যাভয়েডই করে যায়। এরপর একদম রাজ্জাম মাল্লিকে বলে তুমি এইরকম চেহারা, চুল বড়, দাড়ি বড়,
এইগুলো নিয়ে কাবেরীর কাছে গেলে সে কিভাবে তোমার সাথে কথা বলবে, আর পছন্দই বা করবে কিভাবে? মাল্লি তখন ভদ্র ছেলের মতো চুল দাড়ি কেটে কাবেরীর কাছে চলে যায়। একদিন কাবেরী দোকানে চুড়ি দেখছিল, মাল্লি গেলে সে ওখান থেকে চলে যায়। পরে পুরো চুড়ির দোকান নিয়েই কাবেরীর সামনে হাজির হয়, কিন্তু কাবেরী ওগুলো নেয় না। এরপরে একদিন বৃষ্টি হচ্ছিল, তখন একজনের ছাতা কেড়ে নিয়ে আর বলে, বৃষ্টিতে ভিজলে তুমি অসুস্থ হয়ে যাবে, ছাতা নাও। এরকমই আরো অনেক কাণ্ড কারখানা করে। তারপরও কাবেরী তাকে কিছু বলে না। এদিকে কাবেরী এসবে অনেক বিরক্ত হয়ে গেছিল, তাই তার বান্ধবীকে বলে যে আমি আর সহ্য করতে পারছি না। বান্ধবী তখন বলে যে আজকে ফেয়ারওয়েলের পরে তো তুমি কলকাতায় চলে যাবে, আজকে পর্যন্ত সহ্য করো। এরপর ফেয়ারওয়েলের অনুষ্ঠানে মাল্লি মদ খেয়ে সেখানে চলে আসে, আর সেটা কাবেরী দেখে অনেক ভয় পেয়ে যায়। কাবেরী তখন লুকিয়ে লুকিয়ে তার কাছ থেকে পালাচ্ছিল। সে কলেজের 2 তলায় চলে যায়। মাল্লিও সেখানে চলে আসে, আর কাবেরী সেটা দেখে ভয় পেয়ে যায়। আর তখন ওই কাবেরীর জামা টেবিলের সাথে লেগে জামা ছিঁড়ে যায়। তখন কাবেরী মনে করে মাল্লি এসব করেছে, মাল্লিকে এক থাপ্পড় দিয়ে দেয়। কিন্তু কাবেরী সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এই কাজটা মাল্লি করেনি। এরপর মাল্লি কাবেরীর কাপড় সেলাই করতে গেলে সে ইতস্তত বোধ করে। মাল্লি বলে, আরে সমস্যা নেই, আমি তোমাকে ছোবো না, এই বলে সেলাই করে দিয়ে সেখান থেকে চলে যায়। কাবেরীর বিষয়টা অনেক ভালো লাগে। কাবেরী তখন বাড়িতে গিয়ে মাল্লি সম্পর্কে ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে সুন্দর একটা হাসি দেয়। এর মানে বোঝা যায় কাবেরী মাল্লিকে পছন্দ করতে শুরু করেছে। এখন কাবেরী ডিসাইড করে মাল্লির টেস্ট নেবে, দেখবে মাল্লি কি সত্যিই তাকে ভালোবাসে না তার ফায়দা লুটতে চায়। অবশেষে এক সন্ধ্যায় কাবেরী মাল্লির সাথে কথা বলে। সে মাল্লিকে মদ, সিগারেট, মেয়েদের সাথে চলা, ঝগড়া সবকিছু ছেড়ে দিতে বলে। মাল্লিও সঙ্গে সঙ্গে তার কথা মেনে নেয়। তারপর কাবেরী বলে যে আমি যা বলবো তুমি তাই করবে, তাই না? মাল্লি বলে যে তুমি শুধু বলেই দেখো না। তারপর কাবেরী তাকে তার প্রেমের গল্প বলে, যে অরবিন্দ নামে একটি ছেলে আছে, আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি, আমরা বাড়ি থেকে পালিয়ে যেতে চাই, কিন্তু অরবিন্দের বাবা তাকে ঘরের ভেতরে আটকে রেখেছে, তাহলে তুমি কি তাকে আমার জন্য রেলওয়ে স্টেশনে নিয়ে আসবে? কাবেরীর খুশির জন্য মাল্লি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সে অরবিন্দের বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসে। এরা যখন রেল স্টেশনে পৌঁছয় তখন কাবেরী স্টেশনে তার জন্য অপেক্ষা করছিল। অরবিন্দকে দেখে সে খুশি হয়ে যায়। তখন দুজনকে এইভাবে কথা বলতে দেখে মাল্লির খারাপ লাগে, কিন্তু তবুও অরবিন্দকে ট্রেনে তুলে দিয়ে বলে যে কাবেরীকে যদি কখনো কান্না করতে দেখি তাহলে তোকে মেরে ফেলবো, ওকে সব সময় খুশিতে রাখবি। এরপর দেখা যায় ট্রেন ওখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু পিছনে তাকাতেই দেখে কাবেরী দাঁড়িয়ে। ও মাল্লিকে দেখে হাসছে। মাল্লিরও আর বুঝতে বাকি থাকে না যে তার সঙ্গে ওরা মজা করেছে। অরবিন্দ আসলে কাবেরীর শুধু বন্ধু ছিল, ওরা দুজন যুক্তি করেই এসব করেছে। এবার মাল্লি খুশি আর কোথায় রাখে, কারণ কাবেরীও রাজি হয়ে গেছে। তখন মাল্লির কাছে এসে কাবেরী জানায় সেও তাকে ভালোবাসে। তাদের প্রেমের গল্প এখানেই শুরু হয়। কয়েকদিন পর মাল্লির এক বন্ধু দুবাই থেকে ফিরে আসে। তারা দুর্গা লজে পার্টি করছিল, মাল্লিও তাদের সঙ্গে থাকে। মাল্লি এখন মদ, সিগারেট, নারীবাজি সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু কিছু বন্ধু আছে তাদের বদমাইশি তো আর থেমে থাকে না। মাল্লির বন্ধু রাঘব তাকে ধরে নিয়ে একটি মেয়ের সাথে তাকে ঘরে আটকে দেয়। অবশ্য মাল্লি আগেও এই মেয়েটির সঙ্গে একবার সাক্ষাৎ করেছিল। মেয়েটি শুধু একটি চাদর ঢাকা দিয়ে বসেছিল, কিন্তু আজ মাল্লি তার পাশে একজন ভদ্র ছেলের মতো বসে আছে। দুজনেই কথা বলছে, আর ঠিক তখনই পুলিশ লজে অভিযান চালায়। মাল্লি পুলিশকে বলে যে আমরা কিছুই করছিলাম না স্যার, কিন্তু পুলিশ তার কথা শোনে না। পুলিশ মেয়েটির চাদর টেনে নেয়, আর এটা দেখে মাল্লি রেগে গিয়ে পুলিশকে বেধড়ক পেটায়। আর ঠিক তখনই ইন্সপেক্টর লক্ষ্মীনারায়ণ সেখানে পৌঁছয়। তখন সে মাল্লি এবং তার বন্ধুদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে এসে ট্রিটমেন্ট দিতে শুরু করে। তারপর মল্লির বাবা সত্যনারায়ণ একজন লোককে নিয়ে থানায় আসে। লক্ষ্মীনারায়ণ তাকে বলে যে মাল্লি পুলিশের ওপর হাত তুলেছে এবং এর অনেক তেজ, একবার জেলে গেলে সব ঠান্ডা হয়ে যাবে। সত্যনারায়ণ তখন হাত পা ধরে মাল্লিকে ছেড়ে দিতে বলে। লক্ষ্মীনারায়ণও তার কথায় রাজি হয়ে যায়। পুলিশ তাকে বলে যে তোমার বাবার অনুরোধে আমি এবার ছেড়ে দিচ্ছি, কিন্তু মাল্লি এখনও তার বাবাকে ক্ষমা করেনি। সে বলে যে রাস্তা থেকে হেঁটে এসে কেউ বললেই আমার বাবা হয়ে যাবে, আমার বাবা 1988 সালে মারা গেছেন। মাল্লি ফিরে গিয়ে লকআপে বসে থাকে। ছেলের কথা শুনে সত্যনারায়ণের মনে খুব কষ্ট হয়। সে তার মায়ের সাথে দেখা করতে মাল্লির বাড়িতে যায় এবং সেখানে গিয়েই সে মারা যায়। তখন পুলিশরা মাল্লিকে ছেড়ে দেয়। থানা থেকে এসে মাল্লি বাপের উঠোনে তার বাবার মৃতদেহ দেখতে পায়, কিন্তু মাল্লির কোনো অনুশোচনা নেই। সে চুপচাপ গিয়ে চেয়ারে বসে, এমনকি সে বাবার চিতাতে পর্যন্ত আগুন দেয় না। এবার গল্পটি চলে আসে বর্তমানে, যেখানে আমরা দেখেছিলাম মাল্লি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর একটি ছেলে সেখানে আসে, এসে মাল্লিকে তুলে একটি খুঁটির সাথে হেলান দিয়ে বসায়। তারপর সে তার ছুরি বের করে সে মাল্লির পেটে চাকু ঢুকিয়ে দেয়। তারপর কাছেই পার্ক করা এক গাড়িতে বসে
সেখান থেকে চলে যাই। গাড়িতে আমরা দেখতে পাই কমিটির সভাপতি রাজুকে, যার শরীরের বাম দিকে প্যারালাইসিস হয়ে গেছিল। রাজু ছেলেটিকে বলে যে ভয় পেও না, যাই ঘটুক না কেন আমি সব কিছু দেখব। ছেলেটি তার বাড়িতে আসে, আর এই ছেলেটি আর কেউ নয়, সত্যনারায়ণের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তার মানে মাল্লির সৎ ভাই রামান্না। আসলে সত্যনারায়ণ মাল্লির বাড়িতে মারা গিয়েছিলেন। মাল্লির দ্বিতীয় স্ত্রীও শেষবারের মতো সত্যনারায়ণকে দেখতে আসেন সেখানে, কিন্তু মাল্লি তাকে বাড়িতে ঢুকতে দেয় না, গেট থেকেও তাড়িয়ে দেয়। মাল্লি নিজেও তার বাবার চিতা জ্বালায়নি, আর রামান্নাকেও তা করতে দেয়নি। শুধু তাই নয়, কয়েক বছর আগে রামান্না যখন ক্রিকেট খেলছিল তখন এক ব্যক্তি ভাষ্যকার দিচ্ছিল, তখন রামান্নাকে মাল্লির ছোট ভাই বলে দেয়। আর এই কথা শুনে মাল্লি রেগে লোকটির কাছে গিয়ে তাকে বলে যে যদি তুমি গ্রামের যাকে তাকে আমার ভাই বলো তাহলে তোমার মুখ ভেঙে দেব। আর এই জন্যই রাজুর নির্দেশে রামান্না মাল্লিকে ছুরি মেরে চলে আসে। এখানে রাস্তায় আহত মাল্লির অবস্থা খুবই খারাপ হতে থাকে, আর তখনই লক্ষ্মীনারায়ণ সেখানে আসে এবং সবাই মিলে মাল্লিকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে তার চিকিৎসা হয়, আর তখনই গল্পটি আবার 1995 সালে চলে আসে। জানা যায় যে আসলে কাবেরীর বাবা হলো ইন্সপেক্টর লক্ষ্মীনারায়ণ। কাবেরীর বিয়ের জন্য ছেলে খুঁজছেন। তিনি তার মেয়েকে অনেক ভালোবাসতেন, খুব স্নেহ দিয়ে মানুষ করেছেন, তাই তিনি তাকে বিয়ের জন্য জোর করেন না। কাবেরীও তাকে বলেন যে আমার এখনো আরো কিছু সময় প্রয়োজন। লক্ষ্মীনারায়ণও এতে রাজি হন। এরপরে কাবেরী মাল্লির কাছে এসে তাকে সব কিছু বলে, কিন্তু এখন মাল্লি বুঝতে পেরেছিল যে তাকে বড় কিছু করতে হবে, না হলে কাবেরীর বাবা বিয়ের জন্য রাজি হবেন না। সে তার ট্রাক্টর বিক্রি করে সেই টাকা দিয়ে বস্তার ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। সে শেখরের কাছে গিয়ে তার গুদামের ভাড়া নেয় এবং কমিটির অনুমতি ছাড়াই ব্যবসা শুরু করে। সে কেবল কাবেরীর জন্য এসব করে। ব্যবসা কিন্তু ভালোই চলছিল। সে কাবেরীর জন্য একটা গাড়িও কিনে ফেলে। মাল্লির মা, কাবেরী, রাজ্জাম, তার বন্ধুরা সবাই মাল্লির এই পরিবর্তন দেখে খুবই খুশি হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মাল্লি যে ব্যবসা করেছে তা কমিটির কাছ থেকে অনুমতি নেয়নি। তাই এক রাতে কমিটির সভাপতি রাজু তার লোকদের নিয়ে মাল্লির গুদামে আগুন লাগিয়ে দেয়। গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এর জন্য একটি কমিটির সভা ডাকা হয়। মাল্লি জানতো যে এই আগুন রাজুই লাগিয়েছে, কিন্তু রাজু বলে যে তোমার সাবধান থাকা দরকার ছিল, শর্ট সার্কিটের কারণে আগুন ধরেছে। এরপর মাল্লি রাজুকে হুমকি দিয়ে বলে যে 1 সপ্তাহের মধ্যে আবার ব্যবসা শুরু করব। সঙ্গে মাল্লি বলে যে এবার মেনে নিচ্ছি শর্ট সার্কিটের কারণে হয়েছে, কিন্তু পরের দিন যদি আগুন লাগে তাহলে আমি সবার গোডাউন পুড়িয়ে দেব। মাল্লি তার ব্যবসা আবার শুরু করার চিন্তা করে, কিন্তু এবার মাল্লির কাছে এত টাকা ছিল না। তারপর কাবেরী মাল্লির কাছে এসে তার মায়ের আংটি দিয়ে বলে এটি বন্ধক রেখে তোমার ব্যবসা শুরু করো। এরপর মাল্লি আবার ব্যবসা শুরু করে দেয়। এদিকে কাবেরী বাড়িতে আছে। একদিন লক্ষ্মীনারায়ণ কাবেরীকে আবার বিয়ের কথা বলে, আর এইবার কাবেরী তার বাবাকে বলে যে সে মাল্লিকে ভালোবাসে, তাই তাকেই বিয়ে করবে। এই কথা শুনে লক্ষ্মীনারায়ণের মুখ ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু লক্ষ্মীনারায়ণ তার মেয়ের সুখের জন্য বিয়েতে রাজি হয়। পরের দিন মাল্লি, রাজ্জাম এবং তার স্বামী এই সম্পর্ক নিয়ে কথা বলতে কাবেরীদের বাড়িতে আসে। তখন লক্ষ্মীনারায়ণ বলে যে আমি জানি যে মাল্লি সম্পূর্ণরূপে বদলে গেছে, কিন্তু থানায় সে তার বাবাকে তার বাবা হিসেবে মেনে নিতে অস্বীকার করেছে, এমনকি তাদের চিতায় আগুনও দেয়নি। তাই এই বিয়ের জন্য আমার একটাই শর্ত আছে, আর সেটা হলো মাল্লি তার বাবার নাম বিয়ের কার্ডে তার নামের সাথে লিখবে। তখন মাল্লি এই কথা শুনেই রেগে যায়, এই নিয়ে তর্কও শুরু করে দেয়। এরপর মাল্লি খেপে গিয়ে কাবেরীর বাবার সাথে উচ্চবাচ্য করে। এরপর আর লক্ষ্মীনারায়ণ বিয়ে দিতে চায় না। তারপর মাল্লি বলে যে বিয়ের জন্য তোমার অনুমতির প্রয়োজন নেই। কাবেরীকে বলে কাবেরী চলো তুমি আমার সঙ্গে। কাবেরী তখন বলে যে আমি আমার বাবাকে ছেড়ে কিভাবে যাব। মাল্লি তখন রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। সে মেনে নেয় যে কাবেরী তাকে প্রতারণা করেছে। এরপর আবারও মাল্লি মদ, সিগারেট সবকিছু পুরনো কাজ শুরু করে দেয়। এখন লক্ষ্মীনারায়ণ কাবেরীর বিয়ে অন্য ছেলের সাথে ঠিক করে। বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে যায়। একদিন কাবেরী আবার মাল্লির বাড়িতে আসে তাকে রাজি করানোর জন্য, যাতে মাল্লি তার জেদ ছেড়ে কার্ডে তার নামের সাথে তার বাবার নাম লেখে। কিন্তু মাল্লি রাজি হয় না। তারপর কাবেরী রেগে তার বিয়ের কার্ড হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। কয়েকদিন পর কাবেরীর বিয়ের দিন, আর সেদিন মাল্লি সম্পূর্ণ মাতাল অবস্থায় কাবেরীর বিয়ের বিরিয়ানি খেতে যায়। আসলে কাবেরী যে আংটিটি মাল্লিকে দিয়েছিল, মাল্লি তাকে সেই আংটিটি ফেরত দিতে এসেছিল, কিন্তু কাবেরীর সাথে দেখা হওয়ার আগেই কাবেরী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। আর এই কথা জানার পর মাল্লির নেশা কেটে যায়। সে কাবেরীকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, কিন্তু ঘরের লোকেরা মাল্লিকে মারধর শুরু করে। আর এই লড়াইয়ে মাল্লি রাজুকে ধাক্কা দিলে রাজুর মাথা দেওয়ালে গিয়ে লাগে, যার ফলে রাজুর শরীরের বাম দিক প্যারালাইসিস হয়ে যায়। এই ঘটনার পর সিন বর্তমানে চলে আসে। মাল্লি হসপিটালে জ্ঞান ফিরে পায়। সে জানতো যে তাকে ছুরি মেরেছিল সে আর কেউ নয়, রামান্না। মাল্লি রামান্নাকে মারতে যাচ্ছিল, আর তখন মাল্লির মা বলেন যে রামান্না যা করেছে তা তো ভুল ছিল না,
তুমি তোমার বাবাকে ক্ষমা না করার জিদে অটল ছিলে, আর সেই কারণেই আজ তোমার এই অবস্থা। একটি সুখী জীবনের যে তোমার স্বপ্ন ছিল সেটা তো আর এমন ছিল না। তোমার জেদের কারণে তুমি সব কিছু হারিয়েছো। তুমি সবাইকে কেবল কষ্টই দিয়েছো। তোমার ভেতরে যেমন এত রাগ, ঠিক তেমনই কাউকে মাপ করার ক্ষমতাও থাকতে হবে। এবার মাল্লি তার ভুল বুঝতে পারে। ও বুঝতে পারে যে ওর বাবাকে ক্ষমা না করার জন্যই এসব হয়েছে। মাল্লি হসপিটাল থেকে বের হয়ে সর্বপ্রথমে রাজুর কাছে যায়। ওখানে রামান্নাও থাকে। রাজুকে বলে, সেদিন আমি তোমাকে শুধু ধাক্কা মেরেছিলাম আর প্যারালাইসিস হয়ে গেছিল। এখন যদি মারি তাহলে একদম মরেই যাবে, ভালো হয়ে যাও। এরপর রামান্নাকে সাথে নিয়ে লক্ষ্মীনারায়ণের বাড়িতে আসে। এসে বলে, আমাকে চাকু মেরেছিল আর কেউ নাই, আমার ভাই রামান্না। আমাকে মাফ করে দিন। আমি যদি সেদিন কার্ডে আমার বাবার নাম লিখতাম তাহলে কাবেরী আজ বেঁচে থাকতো। লক্ষ্মীনারায়ণও মাপ চাই আর বলে, আমি যদি বিয়ের কার্ডে নাম লেখানোর জন্য জিদ না করতাম তাহলে হয়তো আমার মেয়ে আজ বেঁচে থাকতো। সবাই সবার ভুল বুঝতে পারে। শেষে আমরা দেখি মাল্লি এক মন্দিরে যায়। আর এটা ওই মন্দির যেখানে মাল্লি কাবেরী বসে তাদের সুখী দাম্পত্য জীবনের স্বপ্ন দেখেছিল। ওখানে বসে মাল্লি কাবেরীর সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে আর ভাবতে থাকে যদি সে জেদ না করত তাহলে হয়তো জীবনটাই অন্যরকম হতো। ভাবতে ভাবতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়।